আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দিয়ে রাখি। কুলপির বেলপুকুরে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বেশ কয়েকটি কাঁচা বাড়ি। ভোর রাতে একটি বাড়িতে আগুন লাগে, দ্রুত আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। গ্রামের সরু রাস্তায় ঢুকতে সমস্যায় পড়ে দমকল। পুরোপুরি ভস্মীভূত বেশ কয়েকটি বাড়ি। কথা বলবো আমাদের প্রতিনিধি আনিসুদ্দিন রয়েছেন সঙ্গে। আনিসুদ্দিন, কি থেকেই আগুন লাগলো? একেবারে দেখো, দমকলের প্রাথমিকভাবে অনুমান করছে যে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। আজ ভোর রাতে যখন পরিবারের সদস্যরা বাড়িতে ঘুমাচ্ছিলেন সেই সময় ভয়াবহ আগুন লাগে একেবারে কুলপির বেলপুকুরের যে গাদি পাড়া রয়েছে এবং সেখানেই সাবির দাদির বাড়িতেই প্রথমে আগুন লাগে। পরবর্তী সময় আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের গাড়িতে। তবে গ্রামের রাস্তা শুরু হওয়াতে কিন্তু ফায়ারের গাড়ি, দমকলের গাড়ি পৌঁছতে না পারায় পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি বাড়ি এবং তাদের ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তবে দমকল প্রাথমিকভাবে মনে করছেন যে শর্ট সার্কিটের কারণে এই আগুনের ঘটনা ঘটতে পারে। তবে বাড়ি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়, একেবারেই সর্বশান্ত হয়ে পড়েছে বেশ কয়েকটি পরিবার। বেশ, চন্দ্রকোনায় হাতির দলের তাণ্ডব। আরাবাড়ি জঙ্গল থেকে চন্দ্রকোনায় হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে। 50 থেকে 60টি হাতি চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। তাদেরকে জঙ্গলে ফেরাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বন দফতরকে। সুকান্ত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, চন্দ্রকোনায় হাতির দল এলো কোথা থেকে? দেখো রুমেলা, মূলত গড়বেতার আড়াবাড়ি জঙ্গল থেকে চন্দ্রকোনা এই হাতির দল প্রায় 50 থেকে 60টি হাতি তারা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে এলাকায়। কারণ এই যে চন্দ্রকোনার যে বিট রয়েছে সেই বিট থেকে কিন্তু এখন বন দপ্তরের কর্মীরা তারা চাইছেন খুব দ্রুত গভীর জঙ্গলের দিকে এই হাতির দলটিকে নিয়ে যেতে। কারণ এই যে চন্দ্রকোনার যে জায়গায় এখন হাতিগুলি অবস্থান করছে সেখানে পাশাপাশি প্রচুর জমি রয়েছে এবং বসত বাড়ি রয়েছে। সেই জন্যই বন দপ্তর কিন্তু দ্রুততার সহিত সারা রাত্রি চেষ্টা করেছিল যে গভীর জঙ্গলের দিকে নিয়ে যেতে। কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে চন্দ্রকোনার যে বিট, সেই বিটের এলাকাতেই এখনো হাতির দল রয়েছে। তবে বন দপ্তর চেষ্টা করছে যে এটা গড়বেতা হয়ে গভীর জঙ্গলের দিকে পাঠিয়ে দেওয়ার জন্য হাতির দলটিকে। রুমেলা, বেশ। দুই ওসি বদলির নির্দেশ না মানায় জটিলতা। 13 দিনেও বদলির নির্দেশ না মানায় জটিলতা। দুবরাজপুর ও নানুর থানার ওসির বিরুদ্ধে অভিযোগ। 17 ডিসেম্বরের মধ্যে নানুরে দায়িত্ব নিতে নির্দেশ, বদলির নির্দেশ না মানায় কড়া চিঠি বীরভূম পুলিশ সুপারের। আর এই পরিস্থিতিতে দায়িত্ব নিতে পারছেন না দুবরাজপুরের নতুন ওসি আফরোজ হোসেন। থমকে নানুর দুবরাজ দুই থানারই কাজ। কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, দেখো, একদমই সেটা হচ্ছে বদলির নির্দেশ পালন না করায় বীরভূমের দুবরাজপুর থানার ও নানুর থানার ওসিকে কড়া চিঠি দিল বীরভূমের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়। বীরভূমের দুবরাজপুর থানার ওসি তাপাই বিশ্বাসকে, বর্তমানে তিনি রয়েছেন দুবরাজপুরে, তাকে 2রা ডিসেম্বর পুলিশ সুপারের নির্দেশ অনুসারে তাকে বীরভূমের নানুর থানায় যোগদান করার কথা বলা হলেও তিনি এখনো যোগদান করেনি নানুর থানায়। আর তাকে আগামী 17 ডিসেম্বরের মধ্যে যোগদান করার কড়া নির্দেশ বীরভূম জেলার পুলিশ সুপারের। দেখো, যেটা হচ্ছে যে বদলির নির্দেশ থাকার পরেও এখনো যোগদান নয় কেন? একদমই দেখো, 16 নভেম্বর বীরভূমের বিভিন্ন ইন্সপেক্টর র্যাঙ্কের পুলিশ অফিসার একটা বদলির নির্দেশ আছে রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে। সেখানে লিস্টে যে 28 নম্বরে নাম ছিল দুবরাজপুর থানার ওসি তাপাই বিশ্বাসের, তাকে বদলি করা হয় রামপুরহাটের ট্রাফিক গার্ডে। আবার অন্যদিকে লিস্টে 40 নম্বরের নাম থাকা নানুর থানার ওসি শেখ ইসরায়েলকে বদলি করা হয় বারাসত সাইবার ক্রাইমের ওসি হিসাবে। এর মধ্যে 2রা ডিসেম্বর বীরভূমের পুলিশ সুপার রামপুরহাটের ট্রাফিক গার্ড তাপাই বিশ্বাসকে অ্যাডিশনাল চার্জ হিসাবে নানুর থানায় পাঠায়। কিন্তু 13 দিন কেটে গেলেও নানুর থানার ওসি হিসেবে যোগদান নেই তাপাই বিশ্বাস। কারণ হিসেবে জানা গিয়েছে নানুর থানার ওসি শেখ ইসরায়েল এখনো নানুর থানার ওসির পদ ছেড়ে বারাসাতের সাইবার ক্রাইমের পদে যোগ দেননি। এদিকে তাপাই বিশ্বাস কাজে যোগ দিতে পারছেন না দুবরাজপুর থানার নতুন ওসি আফরোজ হোসেন। ফলে বর্তমানে বীরভূমের দুবরাজপুর থানার ও নানুর থানার বিভিন্ন কাজকর্মে সমস্যা হচ্ছে। এই সমস্যা দ্বারাতে পুলিশ সুপারের নির্দেশ করার নির্দেশ যে 17 তারিখের মধ্যে কাজে যোগদানের। বেশ। এদিকে পূর্বস্থলীর পলাশফুলি এলাকায় পানীয় জলের তীব্র সংকট। স্থানীয়দের অভিযোগ এখানে কল আছে কিন্তু প্রয়োজনের তুলনায় কম। সেই কলগুলিতে কোনো দিন জল আসে তো কোনো দিন আসে না। যেখানে জল আসে সেখানে ভিড় উপচে পড়ে, হুড়োহুড়ি ঝগড়া লেগে থাকে। পঞ্চায়েতে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। কথা বলবো, নবকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নবকুমার, আমরা ছবি দেখতে পাচ্ছি একটা কল যেখান থেকে জল পড়ে, সেখানে ভিড় জমতে থাকে সাধারণ মানুষের, কিন্তু অবস্থাটা এরকম কেন?
দেখুন মানে দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট ওই এলাকাতে, এবং তারা জানিয়েছে যে বারে বারে তারা বিক্ষোভ দেখিয়েছে পঞ্চায়েতে, কিন্তু পঞ্চায়েত তাদের প্রতিশ্রুতি প্রত্যেকবারই দেয় যে এবার হবে, দুদিন পরে হবে, এই মাসে হবে, ও মাসে হবে, কিন্তু তাদের হচ্ছে না। এবং তারা রীতিমতন ভাবে এমএলএ কাছে দরবার করে, তখন সেখান থেকে তাদের সামান্য দু একটি পানীয় জল দেওয়া হয়, কিন্তু তাতে কখনো জল পড়ে কখনো পড়ে না। কারণ হচ্ছে যে সেই এলাকাতে এখনো পর্যন্ত পিএইচই লাইন তৈরি হয়নি। সমস্ত জায়গায় এলাকাবাসীর অভিযোগ যে হয়ে গেছে, কিন্তু তাদের এলাকায় হয়নি। কিন্তু তার পরবর্তীকালে যে এই যে সংকট, আমরা যখন বিষয়টা জানতে চাই এলাকার বিধায়কের কাছে, তিনি তখন বলেন হ্যাঁ ওখানে সমস্যা সামান্য হলো, পানীয় জলের ব্যবস্থা করেছি, কিন্তু পুরোপুরি কিছুদিন পরই তাদের এই সমস্যা থেকে মুক্তি পাবে। রুমেলা, বেশ, ও খুবই পরিস্থিতি খারাপ। এখন এই যা পাইলি খায়, আবার ওই যাদের বাড়িতে বাড়িতে কল দিয়েছে তাদের বাড়ি আনতে যায়, বলি তোমাদের বসি লাগো, মেম্বারকে বলো গা আমাদের বাড়ি এত পেলে হবে না। এখানে কত পরিবার এরকম অবস্থা? এই থেকে গ্রামটা সবই। আপনারা কি বিধায়ক এদের জানিয়েছেন কাউকে, বা যারা আছে সরকারি লোক? হ্যাঁ, ওই তো মেম্বারকে জানাই, মেম্বার বলবো হবে, আসবে, এ মাসে নাই, ও মানে আর বছর না, এই বছরেই ভাব করে। আর 3-4 বছর থেকে বলছে যে কল দেবো, কল দিয়ে নাম করছে না। আর এখানে জল, কাল তো সারাদিন জলই ছিল না, কাল সকালও ছিল না, দুপুরও ছিল না। তা জল নেই করতে আমরা খাবো কি, আমরা রান্না করবো কি করে? আপনাদের বাড়ি বাড়ি জল দেয় না? না, জল দেয় না। আপনারা সব জায়গাতে দেওয়া হয়, কিন্তু শুধু আমাদের এই পাড়াটাই দেওয়া হয়নি। কি ওরা এসে কি বলে? ওরা এসে বলে হ্যাঁ হবে। এরকম গরমকালে কি একই রকম? একই, গরমকালে তো বেরোই না, গরমকালে তো বেরোই না। তখন আপনার কিভাবে করেন? তখন কি বলবো, কি আমার পুকুরে চলে যায়। এখনো পাইপলাইনের কাজ সব হয়নি, এরকম মিথ্যে কথা বললে হবে না। সমস্যার মধ্যে তারা রয়েছে। হ্যাঁ, পাইপলাইনের কাজ হবে, ট্যাঙ্কি হবে, তারপর তো জলটা যাবে, হচ্ছে, কাজ চলছে। আশা করছি গরমকালের মধ্যে তো হয়ে যাবে সমস্যার সমাধান। আর এদিকে খালপাড় দখল করে বেআইনি নির্মাণ, স্থানীয়দের অভিযোগ নির্মাণকারী রবীন্দ্রনগর থানার আইসি ঘনিষ্ঠ, আর সেই প্রভাব খাটিয়ে বেআইনি নির্মাণ করছেন, যদিও তার মুখে কুলুপ। খালপাড়ের মাটি খুঁড়ে তৈরি হচ্ছে কংক্রিটের কাঠামো, দোকান তৈরির প্ল্যান। মহেশতলা পুরসভার 6 নম্বর ওয়ার্ড, এখানকার সন্তোষপুর রোডের গা ঘেঁষে বয়ে গিয়েছে খাল। এই খালপাড়ের একাংশ দখল হয়ে গিয়েছে, চলছে নির্মাণ। অভিযোগের আঙুল এলাকারই বাসিন্দা রাহুল সিং এর দিকে। স্থানীয়দের দাবি রবীন্দ্রনগর থানার আইসির ঘনিষ্ঠ রাহুল সেই প্রভাব খাটিয়ে গাড়িতে পুলিশ স্টিকার লাগিয়ে ঘোরে। স্থানীয়দের এও দাবি এলাকায় দাপট রয়েছে রাহুলের, তাই সব জেনেও ভয়ে অনেকেই মুখ খুলতে পারছেন না। আমরা তো দেখছি রাস্তাতে, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। এবার ওই ওয়ার্ডের কাউন্সিলর আছে, আরও অনেকে আছে, পুলিশও আছে রবীন্দ্রনগর থানা, কিন্তু কি ব্যাপার হয়ে আছে, কার সঙ্গে কিরকম ক্লাব কে কি করে আছে আমরা তো জানি না। यहाँ पर खाल के सामने जो बना रहा है ये तो आईनी है, ये आइन, उसके बाद यहाँ पे पुलिस वगैरह जो भी है सब मिला हुआ है। हम लोग के लिए प्रॉब्लम है, मगर हम लोग बोलेगा तो कोई सुनेगा नहीं, ठीक है। इसमें पार्टी वाला जो भी है, थाना या कुछ भी साथ में सब मिला हुआ है। हाँ, सब मिला हुआ है। এই ঘটনায় রাহুল সিং এর মুখে কুলুপ। আমাদের মহেশতলা মিউনিসিপ্যালিটিতে যখনই কোনো অভিযোগ যাচ্ছে, আমরা সাথে সাথে আমরা কোয়ারি করছি, করে বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিয়ে তাকে নোটিশ দিয়েও যদি না শোনে আমরা এফআইআর করছি। কিন্তু তবুও হচ্ছে, তো অস্বীকার করার নয়। যখনই বসবে তখনই যদি তুলে দেওয়া হয় তাহলে এই জিনিসটা হয় না। তার জন্যে আইন করতে হবে। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।